আসসালামু আলাইকুম। প্রিয় হিসাব বিজ্ঞান বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ছাত্ররা, সবাই আমার শুভেচ্ছা গ্রহণ করো। আমার অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি আশা করছি আল্লাহর অশেষ রহমতে প্রত্যেকে সুস্থ আছো এবং স্বাস্থ্যবিধি মেনে ঘরে অবস্থান করছো এবং আমাদের অনলাইন ক্লাসগুলো নিয়মিত দেখছো। আজকে আমি তোমাদের সিলেবাসের অ্যাক্ট 3003 কস্ট অ্যাকাউন্টিং এর চ্যাপ্টার 10 স্ট্যান্ডার্ড কস্টিং অ্যান্ড ভেরিয়েন্স অ্যানালাইসিস এটা আমরা পড়াচ্ছিলাম। আজকে আমার এটা 3 নাম্বার লেকচার। তো আজকে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, আমরা এর পরবর্তী ক্লাসে পরের চ্যাপ্টারগুলোতে যাব। তোমরা জানো তো তোমাদের সিলেবাসের 5টা চ্যাপ্টার, তার মধ্যে আমাদের 10 নাম্বারটা আজকে শেষ হয়ে যাবে আর 5টা থাকবে। আমরা সবগুলো চ্যাপ্টার শেষ হয়ে গেলে ইনশাল্লাহ অ্যাসাইনমেন্ট দিতে চেষ্টা করব, যাতে তোমরা এই ক্লাসগুলো সুন্দরভাবে দেখো এবং অ্যাসাইনমেন্টগুলো ঠিকমতো করো। তো চলো শুরু করি আজকে আমাদের ক্লাস। প্রথমেই দেখো এক্সাম্পল, আজকে আমরা মেইনলি জার্নাল এন্ট্রিগুলো দেখব। তো এক্সাম্পল অফ স্ট্যান্ডার্ড কস্টিং: দ্য এবিসি কোম্পানি ইজ এ সিঙ্গেল প্রোডাক্ট কোম্পানি that uses a standard costing system to control its cost. The standard cost and actual cost data for the most recent month to produce one unit of production is given below. তার মানে হচ্ছে এবিসি একটা কোম্পানি যেটার অ্যাকচুয়াল প্রোডাকশন এবং স্ট্যান্ডার্ড প্রোডাকশনগুলো দেওয়া আছে অঙ্কের ভিতরে, সেগুলো আমরা দেখব। দেখো এখানে কি দেওয়া আছে, ডাইরেক্ট ম্যাটেরিয়ালে দেওয়া আছে স্ট্যান্ডার্ড কস্ট, অ্যাকচুয়াল কস্ট। স্ট্যান্ডার্ড কস্টে দেখো স্ট্যান্ডার্ড কস্ট হচ্ছে 4 কেজি অ্যাট দ্য রেট টাকা 7.20 পার কেজি। তাহলে স্ট্যান্ডার্ড কস্ট ডাইরেক্ট ম্যাটেরিয়ালের আসলো 28.80, অ্যাকচুয়াল হচ্ছে 4.4 কেজি অ্যাট টাকা অ্যাট ডলার 6.7 পার কেজি। প্রত্যেকটার কেজি হচ্ছে 6.4, তাহলে আমার অ্যাকচুয়াল কস্ট আসে 29.48। তাহলে আমার অ্যাকচুয়াল ম্যাটেরিয়াল লাগছে 4.4 কেজি, এত কেজি লাগছে ম্যাটেরিয়াল একটা প্রোডাক্ট তৈরি করতে গেলে। Direct labor standard 1.6 hours at $9 per hour. Actual হচ্ছে 1.4 hours at $9.7 per hour. তাহলে আমাদের স্ট্যান্ডার্ড লেবার আসে, লেবার কস্ট আছে 14.4 এবং অ্যাকচুয়াল ডাইরেক্ট লেবার কস্ট আসে 13.58. Variable manufacturing overhead standard হচ্ছে 1.6 hours at $3.6 per hours। তার মানে স্ট্যান্ডার্ডে দেখো ডাইরেক্ট লেবারে যা ছিল সেম জিনিস, 1.6 hours at 3.4 per dollar। তাহলে আমার আসলো ভেরিয়েবল স্ট্যান্ডার্ড কস্ট আসলো 5.76 এবং এখানে দেখো অ্যাকচুয়াল আসছে 1.7 hours at the rate 4.3 per hour। তাহলে আমাদের অ্যাকচুয়াল কস্ট আসলো 6.02। তার মানে যে পার ইউনিট, একটা ইউনিট প্রোডাক্ট তৈরি করতে এই খরচগুলো আমার আসছে, যে আমার ডাইরেক্ট ম্যাটেরিয়ালের জন্য স্ট্যান্ডার্ড কত এবং অ্যাকচুয়াল কত লাগছে, এবং স্ট্যান্ডার্ড লেবার কত এবং ডাইরেক্ট লেবার কস্ট কত পার ইউনিটের জন্য, এবং স্ট্যান্ডার্ড কস্ট কত পার ইউনিটের জন্য, এবং অ্যাকচুয়াল কস্ট কত। এই যে এইটা এবং টোটাল কস্ট পার ইউনিট, মানে প্রত্যেকটা ইউনিট তৈরি করার জন্য আমার ডাইরেক্ট ম্যাটেরিয়াল, লেবার এবং ওভারহেড লাগছে হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড কস্ট দেখো 48.96 আর অ্যাকচুয়াল কস্ট লাগছে তুমি দেখো 49.08। এটা হচ্ছে পার ইউনিট কস্ট। দেখবে এক ইউনিট প্রডিউস করতে গেলে আমার এই খরচটা লাগছে। এখন আমরা দেখব কি, এই যে আমরা গত ক্লাসগুলোতে যে শিখিয়েছিলাম তোমার ম্যাটেরিয়ালের জন্য ভেরিয়েন্স, লেবার, ওভারহেডের জন্য যে ভেরিয়েন্সগুলো, এই ভেরিয়েন্সের বেসিসে আমরা জার্নালগুলো দিতে চেষ্টা করব এবং এই ভেরিয়েন্সে আমাদের পারফরমেন্স মেজারমেন্টে বা ডিসিশন মেকিংয়ের জন্য এই ভেরিয়েন্সগুলো কীভাবে ইফেক্ট করে সেই জিনিসটাও আমরা দেখবো আজকের ক্লাসে। তো এর পরের স্লাইডে আমরা যাচ্ছি। দেখো ডিউরিং দ্য মোস্ট রিসেন্ট মান্থ 480 ইউনিটস অফ প্রোডাক্ট ওয়ার প্রডিউসড। হ্যাঁ, 4800 প্রোডাক্ট উৎপন্ন হয়।
The comparison of standard and actual cost on the basis of total cost is given below. কি দেয়া আছে? অ্যাকচুয়াল কস্ট দেয়া আছে, তুমি দেখো 480 ইউনিটস 49, যে 49.80 অ্যাকচুয়াল কস্ট যে আমরা পেয়েছিলাম সেটার পার ইউনিট কস্ট। তাহলে আমরা প্রডিউস করছি হচ্ছে টোটাল 480, পার ইউনিট কস্ট হচ্ছে তোমার এত, যেটা আমরা আগে দেখলাম, আগের স্লাইডে দেখলাম যে পার ইউনিট অ্যাকচুয়াল কস্ট ছিল আমার এত, এবং স্ট্যান্ডার্ড কস্ট হচ্ছে 480 ইউনিটস উৎপাদনের জন্য আমার কস্ট হচ্ছে 48.96। তাহলে এই এত 4800 ইউনিট উৎপাদন করার জন্য আমার কস্টটা কত হচ্ছে? এখানে দেখো 2,35,584 এবং স্ট্যান্ডার্ড কস্ট হচ্ছে 2,35,008। ডিফারেন্স ইন কস্ট, দ্যাট মিনস এখানে আমরা দেখছি যে আমার অ্যাকচুয়াল কস্ট স্ট্যান্ডার্ড কস্টের থেকে বেশি। আমরা জানি যে আমাদের স্ট্যান্ডার্ডটা সেট করা হয় বিভিন্ন ধরনের মেজারমেন্টের সাহায্যে, এর আগে আমরা বলেছিলাম জিনিসগুলো, বিভিন্ন ধরনের মেজারমেন্টের সাহায্যে আমার প্রিভিয়াস বিভিন্ন রেকর্ড, প্রিভিয়াস অ্যাক্টিভিটি, বাজারের অবস্থা, এই সমস্ত অনেক জিনিস বিবেচনা করে আমাদের স্ট্যান্ডার্ডটা নির্ধারণ করা হয়। তো সেক্ষেত্রে আমি এখানে দেখছি যখন আমার স্ট্যান্ডার্ডটা আগেই নির্ধারণ করা হয় এবং অ্যাকচুয়ালটা পরে সংঘটিত হয়, স্ট্যান্ডার্ডটা বেসিস করে আমরা অ্যাকচুয়ালটা সাধারণত করি। তো এখানে আমরা দেখছি যে আমার অ্যাকচুয়াল কস্ট স্ট্যান্ডার্ড কস্টের থেকে বেশি, যার কারণে এটা আনফেভারেবল। আচ্ছা, এরপরে আমরা বিভিন্ন ভেরিয়েন্সের অ্যানালাইসিসের মাধ্যমে যে ম্যাটেরিয়ালে দেখি কী অবস্থা, ম্যাটেরিয়ালে যে আমাদের ইউজ ভেরিয়েন্স আছে এবং প্রাইস ভেরিয়েন্স আছে, সেগুলোর অবস্থা আমরা এখন একটু দেখব। এখানে দেখো, ডিউরিং দ্য মান্থ দ্য কোম্পানি পারচেজড 21,120 কিলোগ্রাম অফ ম্যাটেরিয়াল ফ্রম ইটস ভেন্ডরের কাছ থেকে সে কী করেছে, যেহেতু আমাদের জার্নাল দিতে হবে, 21,120 কিলোগ্রাম সে কী করেছে, ম্যাটেরিয়াল পারচেজ করেছে। দিস ওয়াজ নো ইনভেন্টরি অফ ম্যাটেরিয়াল ইন স্টক অ্যাট দ্য স্টার্ট অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য মান্থ। এবং এটা ধরে নেওয়া হচ্ছে যে বছরের শুরুতে এবং বছরের শেষে কোনো স্টক ছিল না, কোনো ইনভেন্টরি ছিল না। ইনভেন্টরি থাকতে চাই সেটার আবার আলাদা ধরনের ক্যালকুলেশন থাকবে, যার জন্য এখানে ধরে নেওয়া হচ্ছে যে কোনো এখানে আমার কোনো স্ট্যান্ডার্ড নেই। আচ্ছা, তোমরা বইগুলোতে দেখবে যে বিভিন্নভাবে স্টেপ 1, 2, 3 বিভিন্নভাবে এই ভেরিয়েন্সের জার্নালগুলো দেওয়া আছে। আমি মনে করছি যেটা তোমাদের জন্য ইজি সেই জার্নালটা আমি নিয়ে এসেছি। তোমরা মাধুশ্রীর বইতে দেখবা যে এই জার্নালগুলো পাবে তোমরা। এই জার্নালগুলো তোমরা সেখান থেকে দেখবে যে বিভিন্নভাবে জার্নালগুলো দেওয়া যায়, বিভিন্ন ওয়েতে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড বিভিন্ন ওয়েতে দেওয়া যায়। তো আমি যেটা উপযুক্ত মনে করেছি সেটাই আমি এখানে নিয়ে এসেছি। বা তোমাদের কাছে যদি অন্যটা বেটার মনে হয়, ভালো মনে হয় বা ইজি মনে হয় যেটা, তাহলে তোমরা সেটা সেইভাবেও করতে পারো। তো এখানে দেখো ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স, প্রথমে আমরা এখানে কি করবো, একটা দেখছি আমরা ভেরিয়েন্স অ্যান্ড জার্নাল এন্ট্রি রিলেটিং টু ডাইরেক্ট ম্যাটেরিয়াল। ডাইরেক্ট ম্যাটেরিয়ালের সাথে যে ভেরিয়েন্সটা আমরা গত ক্লাসে শিখেছিলাম সেটা আমরা আবার ভেরিয়েন্স অ্যানালাইসিস করব। আমাদের যে ইনফরমেশনগুলো দেওয়া আছে, যখনই তোমরা ভিডিওটা দেখবে অবশ্যই খাতা কলম নিয়ে বসতে হবে, কারণ এই যে আমি প্রশ্নটা দিলাম, এই প্রশ্নটা তোমাকে খাতার মধ্যে যদি না টুকো বা না দেখাও, না লিখে রাখো, তাহলে কিন্তু তুমি পরবর্তী স্লাইডগুলো বুঝতে পারবে না। তো এই কারণে এখানে দেখো, এই যে যেটা আমি দিয়েছি এই প্রবলেমটা তুমি খাতার মধ্যে লিখে ফেলবে। তাহলে এখন দেখো ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্সে দেখো, অ্যাকচুয়াল কোয়ান্টিটি পারচেজড ইনটু অ্যাকচুয়াল প্রাইস। ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স কিন্তু আমরা আগে করেছি, তখন আমরা সূত্রটা দেখেছি, মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি পারচেজ ইনটু স্ট্যান্ডার্ড প্রাইস। দ্যাট মিনস প্রাইস ভেরিয়েন্স, যেটা প্রাইস ভেরিয়েন্স মেইনলি অ্যাকচুয়াল প্রাইস এবং স্ট্যান্ডার্ড প্রাইস পার ইউনিট কস্টের জন্য যেই ডিফারেন্সটা হয় সেটাই হচ্ছে ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স। এভাবে তোমাকে বুঝতে হবে। আর ইউজ ভেরিয়েন্স হচ্ছে কোয়ান্টিটি ডিফারেন্সের জন্য, কোয়ান্টিটি, আর এখানে হলো প্রাইস ডিফারেন্স, আপনি পার ইউনিট প্রাইস ডিফারেন্সের জন্য। আর ওখানে হচ্ছে অ্যাকচুয়াল কোয়ান্টিটি এবং স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, এই দুটোর যে ডিফারেন্স থাকে তার জন্য যেটা হয় সেটা হচ্ছে আমার ইউজ ভেরিয়েন্স। তো আসো, এখানে যদি আমরা, আমার অ্যাকচুয়াল কোয়ান্টিটি ছিল, ওই যে আমি বললাম একটু আগে, খাতা কলম নিয়ে বসতে হবে, ইয়েগুলো লিখতে হবে, তাহলে তুমি এখানে দেখো আমার, আমি আগেই বলেছি আমার অ্যাকচুয়াল কোয়ান্টিটি পারচেজ, এখানে দেখো অঙ্ক দেওয়া আছে 21,120, দ্যাট মিন 21,120।
এটাকে যদি আমি অ্যাকচুয়াল প্রাইস দিয়ে গুণ দিই, যে ম্যাটেরিয়ালের জন্য অ্যাকচুয়াল প্রাইস কত ছিল পার ইউনিটের জন্য 6.7 আর স্ট্যান্ডার্ড ছিল 7.2, তাহলে দুইটা দিয়ে আমি যদি গুণ দিই তাহলে তুমি দেখো যে আমার এটা হলো তাহলে কি আমার অ্যাকচুয়াল প্রাইস এবং এটা হচ্ছে আমার স্ট্যান্ডার্ড প্রাইস। তাহলে আমি দেখছি অ্যাকচুয়ালটা কি স্ট্যান্ডার্ডের থেকে স্ট্যান্ডার্ড বেশি এবং অ্যাকচুয়াল কম, সুতরাং এটা ফেভারেবল। এই কারণেই দেখো এই দুটো ডিফারেন্স করে এটা হচ্ছে ফেভারেবল। তার মানে আমরা এখান থেকে এটাই শিখলাম যে কি করতে হবে, আমাদেরকে দেখতে হবে যে দুইটা ভেরিয়েন্সের মধ্যে কোনটা বেশি। যেটা বেশি হবে দ্যাট মিনস আমার যদি স্ট্যান্ডার্ডটা অ্যাকচুয়াল থেকে বেশি হয় তাহলে সেটা আমার ফেভারেবল হবে। আমরা এটা বলেছি, নিশ্চয়ই তোমরা এর মধ্যে লেকচার, আমি বিভিন্ন লেকচার দিয়েছি তো তোমরা বুঝে গেছো। পরবর্তীতে একই জিনিস আসবে। এখন দেখো ম্যাটেরিয়াল কোয়ান্টিটি ভ্যারিয়েন্স। ম্যাটেরিয়াল কোয়ান্টিটি ভ্যারিয়েন্সে আমি আগেই বলেছি যে কোয়ান্টিটির ডিফারেন্সের জন্য, দ্যাট মিনস পরিমাণের ডিফারেন্সের জন্য যে ভ্যারিয়েন্সটা হবে। এখানে তোমরা ভালো করে খেয়াল করো, দেখো অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইউজড ইন দ্য স্ট্যান্ডার্ড প্রাইস মাইনাস স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অ্যালাউড ইনটু স্ট্যান্ডার্ড প্রাইস। খেয়াল করেছো যে প্রথমে হচ্ছে তোমার এই যে দেখো অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইউজ এবং এখানে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, কিন্তু গুণ দিয়েছি কিন্তু আমি সেম জিনিস দিয়ে স্ট্যান্ডার্ড প্রাইস, এখানেও স্ট্যান্ডার্ড প্রাইস। তো সো তোমরা বুঝতেই পারছো। তো এখানে আমরা এই যে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি কিন্তু আমার অঙ্কের ভিতরে ছিল না, আমাদেরকে এটা বের করে নিতে হবে। কিভাবে বের করতে হবে দেখো, আমার প্রথমেই কিন্তু বলা ছিল সেকেন্ড স্লাইডেও কিন্তু বলা ছিল যে 480 ইউনিটস কি করেছি আমি প্রডিউস করেছি, ঠিক আছে, প্রডিউস করেছি। তাহলে এটাকে আমি স্ট্যান্ডার্ড কস্ট হচ্ছে ম্যাটেরিয়ালের যে স্ট্যান্ডার্ড কস্ট সেটা দিয়ে আমি গুণ দিব। ম্যাটেরিয়ালের স্ট্যান্ডার্ড কস্ট 4 দিয়ে আমি গুণ দিব। এখানে 4 কেজি, সরি স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ছিল পার ইউনিটের জন্য, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ছিল, তার মানে 1 ইউনিট তৈরি করতে আমার 4 কেজি কি লাগবে, আমার 4 কেজি ম্যাটেরিয়াল লাগবে। এটা বলা ছিল আমাদের অঙ্কের ভিতরে প্রথমেই যখন আমরা উদাহরণটা দেখিয়েছিলাম, ওখানে বলা ছিল যে 4 কেজি সরি এখানে ডলারটা ভুল এসছে, এটা ডলার হবে না, এটা কেজি হবে অ্যাকচুয়ালি, এটা কেজি হবে। 4 কেজি 1 ইউনিট প্রডিউস করতে আমার 4 কেজি ম্যাটেরিয়াল লাগবে। তাইলে 4800 ইউনিট প্রডিউস করতে কত কেজি ম্যাটেরিয়াল লাগবে, এটাই হচ্ছে আমার স্ট্যান্ডার্ড। তাহলে এটা গুণ দিয়ে আমি এখানে এনেছি, তাহলে এটা হচ্ছে আমার এত কেজি। তাইলে এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার অ্যাকচুয়াল কোয়ান্টিটি, দ্যাট মিনস এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল কোয়ান্টিটি, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। তাহলে স্ট্যান্ডার্ডের থেকে আমার অ্যাকচুয়াল অ্যাকচুয়াল বেশি, স্ট্যান্ডার্ডের থেকে অ্যাকচুয়াল বেশি, সুতরাং এটা আনফেভারেবল, ঠিক আছে। এরপরে দেখো তার মানে আমরা কি পেলাম যে আমার প্রাইস ভেরিয়েন্সটা হচ্ছে ফেভারেবল, ইউজ ভেরিয়েন্সটা হচ্ছে আনফেভারেবল। এখন এটার জার্নালটা কিভাবে আমরা দিব দেখো, যখন ম্যাটেরিয়াল পারচেজ করছি তখন এই যে দেখো ম্যাটেরিয়াল 21120 21,120 এটা আমরা পারচেজ করেছিলাম, এটা আমাদের অঙ্কের ইনফরমেশনে বলা ছিল। এটাকে আমি কি করব, এটাকে আমি 7.2 কি আমার স্ট্যান্ডার্ড কস্ট দিয়ে বা স্ট্যান্ডার্ড কস্ট পার কেজি, হ্যাঁ স্ট্যান্ডার্ড কস্ট দিয়ে যদি গুণ দেই তাহলে এটা আসে ম্যাটেরিয়ালকে আমি ডেবিট করবো। যখনই আমি ম্যাটেরিয়াল পারচেজ করবো তখন ম্যাটেরিয়ালকে ডেবিট করব। ক্রেডিট আমরা নর্মালি কি করি, যেহেতু আমাদের ম্যাক্সিমাম আমরা আগেই জেনেছি যে আমাদের ম্যাক্সিমাম পারচেজটা করা হয় কিসের বেসিসে, যে আমার অন ক্রেডিট, হ্যাঁ অন ক্রেডিট বেসিসে, সেই জন্য অ্যাকাউন্টস পেয়েবল আমার এখানে অ্যাকাউন্টস পেয়েবলটা কী হবে, অ্যাকাউন্টস পেয়েবলটা আমার ক্রেডিট হবে। তাহলে অ্যাকাউন্টস পেয়েবল যখন আমি ক্রেডিট করবো, অ্যাকাউন্টস পেয়েবল কোন বেসিসে আমি ক্রেডিট করবো, দ্যাট মিনস আমার যে অ্যাকচুয়াল কোয়ান্টিটি আমি পারচেজ করছি এবং অ্যাকচুয়াল যে প্রাইস, সেই প্রাইসটা দিয়েই কিন্তু আমি অ্যাকাউন্টস পেয়েবলটাকে ক্রেডিট করবো। এখানে তোমরা দেখতে পাচ্ছ 21,120 আমি অ্যাকচুয়াল কোয়ান্টিটি করেছিলাম এবং আমার অ্যাকচুয়াল ম্যাটেরিয়াল প্রাইস পার ইউনিট হচ্ছে 6.7, সেটা দিয়ে আমি অ্যাকাউন্টস পেয়েবলকে ক্রেডিট করেছি। তাহলে ডেবিট ক্রেডিট কিন্তু মিলল না। অ্যাকাউন্টিং রুলস অনুযায়ী আমরা জানি যে ডেবিট যত হবে আমার ক্রেডিটও তত হবে। তাহলে ডিফারেন্সটা কোথায়, ডিফারেন্সটা হচ্ছে এই যে প্রাইস ভেরিয়েন্স, দ্যাট মিনস দুইটার প্রাইসের ডিফারেন্সের জন্য। এটা কিসের প্রাইসের ডিফারেন্স, কারণ ইউনিট কিন্তু সেম, 21,120 এখানে 21,120, তাহলে ডিফারেন্সটা কি, ডিফারেন্সটা হচ্ছে এই প্রাইসের, যেটা আমরা একটু আগে করলাম, ঠিক আছে। যেটা আমার কি আছে এখানে, তুমি 21,120কে তুমি এদের ডিফারেন্স কত, পার ইউনিট ডিফারেন্স কত, 7.2 আর এখানে 6.7, দ্যাট মিনস 50 পয়সা বা $50, সরি $0.5 যদি আমরা বলি, তাহলে এটা দিয়ে গুণ দিলে আমার 10,500
10,560 আসলো, 10,560 আসলো। 10,560 হচ্ছে আমার প্রাইস ভেরিয়েন্স। এটা তোমাকে বুঝতে হবে। একই কিন্তু জার্নাল, কিন্তু তোমাকে এটা খেয়াল করতে হবে যে কিসের কারণে এই জিনিসটা হলো। এটা হলো আমার প্রাইস ভেরিয়েন্স। এখন দেখো ইউজ ভেরিয়েন্স আমি কি বলেছি, কোয়ান্টিটির কারণে। এখানে তুমি খেয়াল করো, এই যে দেখো কোয়ান্টিটি ডিফারেন্স, ঠিক আছে। তুমি যদি ওয়ার্কিং প্রসেস আমরা কোনটা নিলাম, 19,000 19,200, যেটা আমার স্ট্যান্ডার্ড ছিল, স্ট্যান্ডার্ড প্রোডাকশন ছিল, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ছিল। স্ট্যান্ডার্ড কোয়ান্টিটিকে আমি কি করলাম, স্ট্যান্ডার্ড প্রাইস দিয়ে গুণ দিলাম, যেটা আমি সূত্রে বলেছিলাম। ঠিক একইভাবে ওয়ার্কিং প্রসেসকে যখন আমি ডেবিট করব, আমি অবভিয়াসলি কাকে, আমার ম্যাটেরিয়ালটা কোথায় গেল, ওয়ার্কিং প্রসেসে গেল। তাহলে ওয়ার্কিং প্রসেস ডেবিট, আমার স্টক থেকে ম্যাটেরিয়াল চলে যাচ্ছে, সুতরাং ম্যাটেরিয়াল ক্রেডিট। তাহলে এখন খেয়াল করো, ম্যাটেরিয়ালকে ক্রেডিট করলাম আমি কত, 21,120, যেই প্রাইস আমি ম্যাটেরিয়ালটি কিনেছিলাম, এই যে ম্যাটেরিয়াল, এটাকে আমাকে ক্রেডিট করতে হবে 1,52,064। এটাকেই কিন্তু আমার ক্রেডিট করে আমার ম্যাটেরিয়ালটা অমিট করে ফেলতে হবে। যেহেতু আমি আগেই বলেছি আমার ম্যাটেরিয়ালের কোনো ইনভেন্টরি নেই, সো ম্যাটেরিয়ালটাকে আমাকে অমিট করে ফেলতে হবে। এই ডেবিট এবং ক্রেডিট, আগে ম্যাটেরিয়ালকে ডেবিট করেছিলাম, এখন ম্যাটেরিয়ালকে ক্রেডিট করছি। তাহলে তুমি দেখো এই যে দুইটার ডিফারেন্স, এখন এই ডিফারেন্সটা কোত্থেকে আসলো, কোয়ান্টিটির ডিফারেন্সের জন্য। কারণ এখানে আমি আমার স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ছিল 19,200 এবং আমার অ্যাকচুয়াল আসলো 21,120। তাহলে এই ডিফারেন্সটা হয়েছে শুধুমাত্র কোয়ান্টিটি, পরিমাণের জন্য। তাহলে এটা হচ্ছে ম্যাটেরিয়াল কোয়ান্টিটি ভ্যারিয়েন্স। তাহলে ম্যাটেরিয়াল কোয়ান্টিটি ভ্যারিয়েন্সে দেখো 1,920 কেজি ইন্টু কত দিয়ে, এই যে 7.2 আমার স্ট্যান্ডার্ড কস্ট পার ইউনিট ম্যাটেরিয়ালের জন্য, স্ট্যান্ডার্ড কস্ট অফ ম্যাটেরিয়াল পার ইউনিট দিয়ে আমি যদি গুণ দিই, তাহলে আবার এই জিনিসটা আসলো। তাহলে নিশ্চয়ই তোমরা খুব দ্রুত বুঝে গেছো যে এখানে ডিফারেন্স হবে কিসের জন্য, ইউনিট প্রাইসের জন্য। এখানে কিন্তু কোয়ান্টিটি সেম, যেটা পারচেস করেছি সেটাই আমার এসছে দুই জায়গায়। আর ওয়ার্কিং প্রসেসে হচ্ছে স্ট্যান্ডার্ড ওয়ার্কিং প্রসেসে যাবে স্ট্যান্ডার্ড ইউনিটটা, এবং অ্যাকচুয়াল তো আমি যেটা কিনেছি সেটাকে আমি ম্যাটেরিয়ালকে ক্রেডিট করব। দুইটা ডিফারেন্স হচ্ছে কোয়ান্টিটির কারণে, সেটাকে আমি ইউনিট প্রাইস দিয়ে স্ট্যান্ডার্ড ইউনিট কস্ট দিয়ে আমি গুণ দিব। তাহলেই আমার এই জিনিসটা চলে আসলো, জার্নালটা চলে আসলো। সেকেন্ড স্লাইডে আমরা যাই, ভেরিয়েন্স অ্যান্ড জার্নাল এন্ট্রি রিলেটিং টু ডাইরেক্ট লেবার। তোমরা জানো যে ডাইরেক্ট লেবার আমাদের দুইটা ভেরিয়েন্স, একটা হচ্ছে রেট ভেরিয়েন্স, লেবার রেট ভেরিয়েন্স, একটা হচ্ছে ইফিসিয়েন্সি ভেরিয়েন্স। রেট ভেরিয়েন্সটা সেমভাবে রেটের জন্য, দ্যাট মিনস পার ইউনিট, একজন লেবারের পার ইউনিট রেটের পরিবর্তে স্ট্যান্ডার্ড রেট এবং অ্যাকচুয়াল রেট, এই দুটোর যে ডিফারেন্স, তার জন্য রেট ভেরিয়েন্সটা হয়ে থাকে। তাহলে আমরা দেখি, এখানে দেখো অ্যাকচুয়াল আওয়ার্স ওয়ার্ক ইন্টু অ্যাকচুয়াল রেট মাইনাস অ্যাকচুয়াল আওয়ার্স ওয়ার্ক ইন্টু স্ট্যান্ডার্ড রেট। এখানে দেখো অ্যাকচুয়াল আওয়ার্স ওয়ার্ক কোত্থেকে আসলো, অ্যাকচুয়াল ওয়ার্কস এসছে, আমরা যে আগেই বলেছি 4,800 দিয়ে এসছে। শুধুমাত্র এখানে কিসের ডিফারেন্স হবে, এখানে শুধু রেটের, দেখো অ্যাকচুয়াল রেট আর স্ট্যান্ডার্ড রেট, ঠিক আছে। এই রেটের ডিফারেন্সের কারণে রেট ভেরিয়েন্সটা হয়। তাহলে অ্যাকচুয়াল আওয়ার ওয়ার্কস, এখানেও দেখো অ্যাকচুয়াল আওয়ার্স ওয়ার্ক আছে। তাহলে অ্যাকচুয়াল আওয়ার ওয়ার্কসটা আমি কিভাবে পাচ্ছি, আমার যে 4,800 ইউনিট আমি প্রডিউস করেছি, সেই ইউনিটকে আমি যদি 1.4 ছিল আমার হচ্ছে 1.4 হচ্ছে অ্যাকচুয়াল কস্ট, লেবারের অ্যাকচুয়াল কস্ট পার লেবার আওয়ার, সেটাতে যদি আমি গুণ দিই, তাহলে তুমি পেয়ে যাচ্ছ যে কত অ্যাকচুয়াল আওয়ার ওয়ার্কস, কত ঘন্টা সে কাজ করেছে। এটা এই ফর্মুলাগুলো তোমাদের জানতে হবে, ঠিক আছে। তো এখানে আমরা কি করব, অ্যাকচুয়াল রেট আমার ছিল 9.7, দেখো 9.7 ছিল পার আওয়ার। আর ওই একটা ম্যাটেরিয়াল এখানে হচ্ছে 1 আওয়ার্স পার ইউনিট, দ্যাট মিনস এক ইউনিট প্রডিউস করতে আমার অ্যাকচুয়াল লেবার আওয়ার লাগে, অ্যাকচুয়াল লেবার লাগে 1.4, ঠিক আছে। সেটাকে আমি ইউনিট দিয়ে গুণ দিয়ে আমি অ্যাকচুয়াল লেবার আওয়ার্স বের করেছি। আর এখানে হচ্ছে আমার অ্যাকচুয়াল রেট তোমাদের অঙ্কের ভিতরে দেওয়া আছে 9.7, আর স্ট্যান্ডার্ড রেট হচ্ছে 9। তো তুমি যখন এই দুটোকে গুণ করবা, তখন দেখবা এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল, এটা হচ্ছে আমার স্ট্যান্ডার্ড। যেহেতু রেট ডিফারেন্স, আমার অ্যাকচুয়ালটা বেশি, স্ট্যান্ডার্ড কম, সুতরাং এটা আনফেভারেবল। এটা খুব ইজি একটা জিনিস। দেন দেখো, তাহলে আমরা কি পারলাম, লেবার রেট ভেরিয়েন্স হচ্ছে আনফেভারেবল। এরপরে দেখো লেবার ইফিসিয়েন্সি ভেরিয়েন্স, এটা কি ইফিসিয়েন্সির জন্য। ইফিসিয়েন্সিটা কি জন্য হয়, ইফিসিয়েন্সিটা হয় যে
দুইটা ইউনিটের দুইটা এখানে দেখো আওয়ার্সের ডিফারেন্সের জন্য, দ্যাট মিনস অ্যাকচুয়াল আওয়ার্স এবং স্ট্যান্ডার্ড আওয়ার্স, এই দুইটা আওয়ার্সের ডিফারেন্সের জন্য আমাদের কি হয়, লেবার এফিসিয়েন্সি ভেরিয়েন্সটা হচ্ছে। খেয়াল করো, অ্যাকচুয়াল আওয়ার্স ওয়ার্ক ইন্টু স্ট্যান্ডার্ড রেট, দুইটার ক্ষেত্রে স্ট্যান্ডার্ড রেট কিন্তু আছে। এখানে দেখো অ্যাকচুয়াল আওয়ার্স ওয়ার্ক কত ঘন্টা কাজ করছে, এবং এখানে স্ট্যান্ডার্ড আওয়ার্স অ্যালাউড, দ্যাট মিনস স্ট্যান্ডার্ড তার জন্য কত নির্ধারণ করা হয়েছে। তাহলে অ্যাকচুয়াল আওয়ার্স কিন্তু আমরা আগেই পেয়েছি, আর এখন স্ট্যান্ডার্ড আওয়ার পাবো। আমি যদি অ্যাকচুয়াল প্রোডাকশনটাকে আমি যদি স্ট্যান্ডার্ড আওয়ার পার ইউনিট দিয়ে যদি আমি গুণ দিই, তাহলে আমি স্ট্যান্ডার্ড আওয়ার রেটটা পেয়ে যাচ্ছি, স্ট্যান্ডার্ড আওয়ার অ্যালাউডটা পেয়ে যাচ্ছি। এটাকে রেট দিয়ে যদি আমি গুণ দিই, তাহলে দেখো আমার এটা হচ্ছে অ্যাকচুয়াল আওয়ার্স ওয়ার্ক, আর এটা হচ্ছে স্ট্যান্ডার্ড আওয়ার্স ওয়ার্ক। তাহলে দুটো ডিফারেন্স দেখি, আমি স্ট্যান্ডার্ডটা বেশি, অ্যাকচুয়াল কম, সুতরাং এটা ফেভারেবল। এই ছিল আমার জিনিস। এখন আমি দেখবো জার্নাল এন্ট্রি, জার্নালটা কিভাবে হচ্ছে। জার্নালটা খেয়াল করো, জার্নাল দেখো, জার্নাল এন্ট্রি বলছে অ্যাকাউন্ট নেম ডেবিট ক্রেডিট, ওয়ার্কিং প্রসেস ডেবিট, লেবার রেট ভেরিয়েন্স ক্রেডিট, লেবার এফিসিয়েন্সি ভেরিয়েন্স না সরি ওয়ার্কিং প্রসেস ডেবিট, লেবার রেট ভেরিয়েন্স ডেবিট, লেবার এফিসিয়েন্সি রেট ক্রেডিট, ওয়েজেস পেয়াবল ক্রেডিট। আচ্ছা, ওয়ার্কিং প্রসেস মানে কি, কারণ লেবাররা কিন্তু ম্যাটেরিয়ালের সাথে কাজ করে না, এটা সেকেন্ড ফেজে কাজ করে। যখন ম্যাটেরিয়ালটা প্রসেস হয়, স্টোর থেকে ম্যাটেরিয়ালটা নিয়ে গেল, সেটা কোনো প্রোডাক্ট তৈরি করার জন্য লেবাররা গেল, এই কারণেই ওয়ার্কিং প্রসেস সরাসরি চলে গিয়েছে। তাহলে ওয়ার্কিং প্রসেস এটা কি, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড আওয়ার্সের জন্য, ঠিক আছে, স্ট্যান্ডার্ড আওয়ার্সের জন্য, আর এটা হচ্ছে রেটের জন্য। এখানে দেখো লেবার রেট ভেরিয়েন্স হচ্ছে অ্যাকচুয়াল আওয়ার্স ইনটু আমার যে রেটের যেই ডিফারেন্সটা হয়েছিল, সেই ডিফারেন্সটা এখানে 4,700 আর লেবার এফিসিয়েন্সি ভেরিয়েন্সটা আমার আওয়ার্সের জন্য হয়েছে। আমি দেখেছি আগের স্লাইডে আমি দেখেছি যে আমার এফিসিয়েন্সিটা কতটুকু হয়েছে। এখানে দেখো আমি কিন্তু দেখেছি আমার এফিসিয়েন্সি কত, 8,200, দ্যাট মিনস এটা আওয়ারের জন্য, ঠিক আছে। তাহলে এখানে তুমি দেখো ডিফারেন্সটা কত, এটা আমার স্ট্যান্ডার্ড আওয়ার, এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল আওয়ার। দুইটার যদি আমি ডিফারেন্স করি, তাহলে কিন্তু আমার এই এফিসিয়েন্সি ভেরিয়েন্সটা চলে আসে। লেবার এফিসিয়েন্সি ভেরিয়েন্স 960, তুমি যদি মাইনাস করো তাহলে দেখতে পারবে যে স্ট্যান্ডার্ড আওয়ার এবং অ্যাকচুয়াল আওয়ার দুইটার যদি আমি ডিফারেন্স করি, তাহলে 960 আওয়ার্স আসে। এটাকে আমি স্ট্যান্ডার্ড রেট দিয়ে যদি গুণ দিই, তাহলে আমি কি পেয়ে যাচ্ছি, তাহলে আমি পেয়ে যাচ্ছি লেবার এফিসিয়েন্সি ভেরিয়েন্স, দ্যাট মিনস আওয়ার্সের জন্য ভেরিয়েন্সটা হচ্ছে, আর এখানে হচ্ছে রেটের জন্য ভেরিয়েন্সটা হচ্ছে, ঠিক আছে। এই যে তারপর হচ্ছে ওয়েজেস পেয়াবল অবশ্যই অ্যাকচুয়াল দিয়ে হবে, যেটা আমরা অ্যাকচুয়াল আওয়ার ইউজ করেছিলাম, সেই অ্যাকচুয়াল আওয়ার দিয়ে আমার অ্যাকচুয়াল লেবার রেটটা গুণ হবে, যে আমি অ্যাকচুয়াল লেবার কতটুকু কাজ করেছি এবং তাদের অ্যাকচুয়ালি পে করার কথা কতটুকু, সেটাই হচ্ছে আমার ওয়েজেস পেয়াবল। আর ওয়ার্কিং প্রসেস অলওয়েজ স্ট্যান্ডার্ড যায়, স্ট্যান্ডার্ড আওয়ার ইন্টু স্ট্যান্ডার্ড রেট। এই যে এই জিনিসটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ, বুঝতে কোনো সমস্যা হওয়ার কথা না। এরপরে দেখবো আমরা ওভারহেড, 3 নম্বরে ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড ভেরিয়েন্স। এটা কি দেখবো, যে ভেরিয়েবল ওভারহেড স্পেন্ডিং ভেরিয়েন্স, এটা আমরা কিভাবে বের করব, অ্যাকচুয়াল আওয়ার্স ওয়ার্ক ইন্টু অ্যাকচুয়াল রেট মাইনাস অ্যাকচুয়াল আওয়ার্স ওয়ার্ক ইন্টু স্ট্যান্ডার্ড রেট। দ্যাট মিনস এখানেও খেয়াল করো, রেটের ডিফারেন্সের জন্য ওভারহেডে হচ্ছে স্পেন্ডিং ভেরিয়েন্স, অ্যাকচুয়াল রেট, আর এখানে হচ্ছে স্ট্যান্ডার্ড রেট। তাহলে আমরা অ্যাকচুয়াল আওয়ার্স ওয়ার্ক কিন্তু অলরেডি আমরা ক্যালকুলেট করেছি, সেটাকে যদি আমরা রেট দিয়ে দেই, দেখো তোমার এখানে অঙ্কের ভিতরে তোমার দেয়া আছে ভেরিয়েবল ওভারহেডের রেট কত এবং অ্যাকচুয়ালের রেট কত, ঠিক আছে। রেট দিয়ে জাস্ট গুণ দিলেই তুমি কিন্তু পেয়ে যাবে তোমার এটা স্পেন্ডিং ভেরিয়েন্স। তাহলে স্পেন্ডিং ভেরিয়েন্স আমি দেখছি আমার স্ট্যান্ডার্ডের থেকে অ্যাকচুয়াল বেশি, সুতরাং এটা আনফেভারেবল। দেন তুমি আসো, এরপরে দেখো ভেরিয়েবল ওভারহেড এফিসিয়েন্সি ভেরিয়েন্স। এটা কি, ভেরিয়েবল ওভারহেড এফিসিয়েন্সি ভেরিয়েন্স, এটা এফিসিয়েন্সির জন্য, দ্যাট মিনস এটা আওয়ারের ডিফারেন্সের জন্য, এটা বোঝাই যাচ্ছে। সবগুলোই কিন্তু আওয়ার, কিছু কিছু আছে আওয়ারের ডিফারেন্সের জন্য, আর ম্যাটেরিয়ালের ক্ষেত্রে কোয়ান্টিটি ডিফারেন্সের জন্য। তাহলে এখানে দেখো অ্যাকচুয়াল আওয়ার্স ওয়ার্ক ইন্টু স্ট্যান্ডার্ড রেট মাইনাস স্ট্যান্ডার্ড আওয়ার্স অ্যালাউড ইন্টু স্ট্যান্ডার্ড রেট, রেট কিন্তু সেম,
স্ট্যান্ডার্ড রেট, এখানেও স্ট্যান্ডার্ড রেট, আর ওখানে হচ্ছে অ্যাকচুয়াল আওয়ার ওয়ার্কস, আর এখানে হচ্ছে স্ট্যান্ডার্ড আওয়ার অ্যালাউড। তাহলে আমরা এটা দিয়ে গুণ দিলে আমরা দেখতে পাচ্ছি যে আমার ইফিসিয়েন্সি ভেরিয়েন্সে আমার স্ট্যান্ডার্ডটা বেশি, অ্যাকচুয়ালটা কম। সুতরাং এটা না, ভুল বললাম, সরি, স্ট্যান্ডার্ডটা বেশি 27,648 এবং আমার অ্যাকচুয়ালটা হচ্ছে 24,192। সুতরাং এটা আমার স্ট্যান্ডার্ড থেকে যেহেতু আমার অ্যাকচুয়াল কম, সুতরাং এটা আমার ফেভারেবল। তাহলে এখানে যদি তোমাকে বলে ডু ইউ অ্যাগ্রি দ্যাট, এখানে কোশ্চেন করা হয়েছে ডু ইউ অ্যাগ্রি দ্যাট কস্ট আর ওয়েল আন্ডার কন্ট্রোল, তাহলে আমরা এই যে কনক্লুশনে এসে বলতে পারি যে এই ফ্যাক্টরির এবিসি কোম্পানির কস্টটা কি আন্ডার কন্ট্রোলের ভিতরে আছে? দ্য অ্যান্সার ইজ নো। Although the total unfavorable cost variances, আমি যদি আনফেভারেবল এবং ফেভারেবল ভেরিয়েন্সগুলো যোগ করি তাহলে আমি দেখতে পারবো আমার আনফেভারেবল ভেরিয়েন্স বেশি। কত বেশি? 576 বেশি। ইজ অনলি, এটা একটা পার্সেন্টেজ করা হয়েছে, 25% of the total standard cost. It is made up of many individual variants, and some of them may be large enough to require immediate investigation. A summary of variance computed is given below. এখানে বলা হচ্ছে আমরা এই যে ভেরিয়েন্সগুলো দেখছি, ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স আমার ফেভারেবল ছিল, ম্যাটেরিয়াল কোয়ান্টিটি ভেরিয়েন্স ছিল আনফেভারেবল। সুতরাং এখান থেকে এখানে যদি মাইনাস করি তাহলে দেখছি যে ম্যাটেরিয়াল ভেরিয়েন্সটা হচ্ছে আমার আনফেভারেবল। লেবারে খেয়াল করো, লেবার রেট ভেরিয়েন্স আর একটা লেবার ইফিসিয়েন্সি ভেরিয়েন্স, দুইটা যদি আমি এটা আগেই পেয়েছি আমরা, সেটা যদি আমি করি তাহলে আমি দেখতে পাচ্ছি আমার ম্যাটেরিয়াল লেবার ভেরিয়েন্সটা হচ্ছে আমার ফেভারেবল। ভেরিয়েবল ওভারহেড স্পেন্ডিং ভেরিয়েন্স আমার আনফেভারেবল এসছে এবং ইফিসিয়েন্সি ভেরিয়েন্স আমার ফেভারেবল এসছে। তো দুইটা যদি আমি দেখি তাহলে দেখতে পাচ্ছি যে এটা আনফেভারেবল। তাহলে এই যে প্লাস মাইনাস করে আমি দেখতে পাচ্ছি হচ্ছে নেট আনফেভারেবল ভেরিয়েন্স হচ্ছে আমার 576 হচ্ছে আমার আনফেভারেবল ভেরিয়েন্স। তো সুতরাং এটা বলা যায় যে আমার এই কোম্পানি আন্ডার কন্ট্রোলে নেই। রিজনস অফ ভেরিয়েন্স, এই ভেরিয়েন্সের কারণগুলো কি? এখন কারণগুলো আমরা দেখব। There are many causes of material, labor and overhead variance. Some usual causes of the variance computed are given below. Ki favorable direct material price variance, decrease in price of raw material, discount of bulk purchase of low grade material, inaccuracy in setting of direct material standard, etc. এই সমস্ত কারণে আমার সাধারণত কি হয়, ফেভারেবল ডাইরেক্ট ভেরিয়েন্সটা হয়ে থাকে। এখন আনফেভারেবল ডাইরেক্ট ভেরিয়েন্সটা আমি দেখি কি কারণে হয়েছে। আনস্কিলড অ্যান্ড আনট্রেন্ড ওয়ার্কার্স, ইউজ অফ inferior quantity material, fault of poorly adjusted machine and equipment, lack of caring material, inaccurate standard, etc. তাহলে এই ডাইরেক্ট ম্যাটেরিয়াল কোয়ান্টিটি ভেরিয়েন্স এই সমস্ত কারণে হয়ে থাকে। তো যখন ম্যানেজমেন্ট ডিসিশন নিতে যাবে যে এটা আনফেভারেবল কেন আসলো কোয়ান্টিটি ভেরিয়েন্স, এটা ফেভারেবল কেন আসলো, ফেভারেবল আসলে সাধারণত এটা খতিয়ে দেখা হয় না যে কেন এসছে, বাট আনফেভারেবল হলে অবশ্যই এই রিজনগুলো খুঁজে খুঁজে বের করতে হবে যে কেন আনফেভারেবল হলো, আনফেভারেবলের রিজনগুলো এগুলো। তখন এই রিজনের মধ্য থেকে দেখতে হবে যে এইটার কোনটার কারণে তোমার আনফেভারেবল হয়েছে। এখন দেখো, আনফেভারেবল লেবার রেট ভেরিয়েন্স, ওভারটাইম অ্যাপয়েন্টমেন্ট অফ হাইলি স্কিলড ওয়ার্কার্স, চেঞ্জ ইন ওয়েজ রেট, inaccurate standard, etc. Favorable labor efficiency variance, use of new and properly adjusted machine and equipment, appointment of highly skilled workers, use of high quality material, inaccuracy in setting standard. Unfavorable variable overhead spending variance, increase in cost purchase in uneconomic lots, spoilage, wastage, threat, inaccurate standard, etc. Favorable variance, overhead efficiency variance, use of new and poorly adjusted machine and equipment, appointment of highly skilled workers, the use of a high quantity material, inaccuracy in setting standard. Notice that these causes of favorable variable overhead efficiency variance are same as that of favorable direct labor efficiency variance. Reason গুলো same. তাহলে এই সমস্ত রিজনগুলো ম্যানেজমেন্টকে খতিয়ে দেখতে হবে যে এই সমস্ত কোন রিজনে, অনেকগুলো রিজন, এটা তার মধ্যে কোন রিজনের কারণে এটা আনফেভারেবল হলো। এরপরে দেখো আমাদের লাস্ট টপিক ছিল পারফরমেন্স রিপোর্ট। পারফরমেন্স রিপোর্টটা কি?
Standard costing, a budgetary control technique, why three component: a standard performance level, a measurement of actual performance, and a measurement of difference, variance between standard and actual. Report: the standard cost provide are used to report on the management's performance. তার মানে ম্যানেজমেন্ট এই যে পারফরমেন্স রিপোর্ট, এটা কে দিবে? এটা ম্যানেজমেন্ট দিবে। ম্যানেজমেন্ট পারফরমেন্স লেভেলটা রিপোর্টটা তিনটা স্টেজে করে। কোনটা? একটা ফার্স্ট স্টেজে তুমি দেখো স্ট্যান্ডার্ড পারফরমেন্স লেভেল, একটা স্ট্যান্ডার্ড সেট করা হয়, তারপর অ্যাকচুয়ালি কি এটার অ্যাকচুয়ালি কি পারফরমেন্স হলো এবং স্ট্যান্ডার্ডের সাথে অ্যাকচুয়ালি যখন কম্পেয়ার করা হয় তখন কোনটা ফেভারেবল কোনটা আনফেভারেবল সেটা বেরিয়ে আসলো। এবং এরপরে দেখো পারফরমেন্স রিপোর্ট, এ পারফরমেন্স রিপোর্ট অ্যাড্রেস দ্য আউটকাম অফ অ্যান অ্যাক্টিভিটি or the work of an individual. The report may compare actual outcome to a budget or standard as well as the variance between two figures. The recipient of a performance report is expected to take action when there is an unfavorable variance. The purpose of business performance report is to provide management with a clear and precise picture of the business performance. The report include the decoding of current performance level, setting realistic goal, and eventually the weakness of to make ইমপ্রুভমেন্ট। আচ্ছা, এই যে পারফরমেন্স রিপোর্টটা করা হয় কিসের বেসিসে? আমরা যখন বাজেট করি সেই বাজেট, এই পারফরমেন্স রিপোর্টের বেসিসে পরবর্তী বছর বাজেটটা করা হয়। সেই বাজেটে তোমার কিছু স্ট্যান্ডার্ড থাকে, কিছু অ্যাকচুয়াল থাকে। আমরা যখন তোমরা মাস্টার্সে যে এই বাজেটারি কন্ট্রোলগুলো পড়বে তখন আর একটু ক্লিয়ার হবে। এটা তো তোমাদের ফার্স্ট থার্ড ইয়ারে তোমরা প্রথম তোমাদের কস্ট অ্যাকাউন্টিং পড়ছো তোমরা। তো এই যে পারফরমেন্স রিপোর্ট মানে বাজেটারি কন্ট্রোলের জন্য আমার এই পারফরমেন্স রিপোর্টটা ইভ্যালুয়েট করা হয় এবং এটা গোল সেটিংয়ের জন্য। একটা কোম্পানির পারফরমেন্সটা কীরকম? যদি পারফরমেন্স বেটার হয় তাহলে সে কি তার গোলটা বেশি হবে, আর যদি পারফরমেন্স রিপোর্টটা তার অত ভালো না হয়, অত বেটার না হয়, তাহলে সে খতিয়ে দেখবে যে কেন পারফরমেন্সটা খারাপ হচ্ছে। সেগুলো যদি সে ওভারকাম করতে পারে তাহলে টার্গেটটা কিছু বেশি রাখবে, আদারওয়াইজ তাকে গোল অ্যাচিভ করার জন্য সময় বেশি লাগবে বা টার্গেটটা কমিয়ে শর্ট টার্মে নিয়ে আসতে হবে। এই যে ডিসিশন মেকিংয়ের জন্য, এই ডিসিশন মেকিংয়ের জন্যই আসলে পারফরমেন্স রিপোর্টটা লাগে। এবং পারফরমেন্স রিপোর্টটা কী বেসিসে তৈরি করা হয় সেটা আমরা দেখলাম যে স্ট্যান্ডার্ড একটা থাকবে, তার সাথে অ্যাকচুয়ালি কী হলো সেটার সাথে ভ্যারিয়েন্সের বিভিন্ন অ্যানালাইসিস করে নিয়ে এই পারফরমেন্স রিপোর্টটা তৈরি করা হয়। তো প্রিয় ছাত্ররা, এই ছিল আমাদের আজকে স্ট্যান্ডার্ড অ্যান্ড ভেরিয়েন্স অ্যান্ড অ্যানালাইসিসের উপর এই চ্যাপ্টারের উপর শেষ ক্লাস। আগামীতে আমরা 11 চ্যাপ্টার শুরু করবো ইনশাল্লাহ। আগামী ক্লাসের আগে প্রত্যেকে সুস্থ থাকো, ভালো থাকো, এই প্রত্যাশা নিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।